দর্শক, কিছুক্ষণ আগে একটি ঘটনা ঘটেছে যে ঢাকা ৮ আসনের যে নির্বাচনী প্রার্থী এবং যে ঢাকা ৮ আসনের যে নির্বাচনী প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি কিন্তু আজ দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং এই ঘটনাটি ঘটেছে আসলে নির্বাচনী প্রচারণা চালানোর সময়, কিন্তু জুমার নামাজের পরে এই ঘটনাটি ঘটে এবং তাকে তিনি যেখানে আর কি গুলিবিদ্ধ হয়েছেন সেটি হচ্ছে বাম কানের নিচে। তো তাকে প্রায় জরুরি অবস্থায় তাকে কিন্তু এখানে ভর্তি করানো হয়েছে। আমি যদি একটু পেছনে দেখাতে চাই যে এখানে কিন্তু বেশ গণমাধ্যম কর্মী সহ উৎসুক যে জনতা রয়েছে সেই জনতার কিন্তু ভিড় এখন দেখা যাচ্ছে। যদি একটু প্রেক্ষাপটটি জানিয়ে রাখি যে আজ ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি, তার কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তিনি ঠিক জুমার নামাজের পর। আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে ঠিক 2:30টার দিকে যে জুমার নামাজ শেষ করার পরে কিন্তু তিনি রাজধানীর যে বিজয়নগর রয়েছে সেই বিজয়নগরের থেকে কিন্তু তাকে নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুইজন দুর্বৃত্ত, আমরা শুনতে পেরেছি দুইজন দুর্বৃত্ত বাইকে চড়ে তাকে কিন্তু মাথার ঠিক বাম কান রয়েছে সেই বাম কানের নিচে কিন্তু তাকে গুলি করে পালিয়ে যায়। এবং এই ঘটনায় কিন্তু সে বেশ জরুরি মুমূর্ষ অবস্থায় কিন্তু তাকে আশঙ্কাজনক অবস্থায় তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি যে বিভাগ রয়েছে সেখানে কিন্তু তাকে ভর্তি করানো হয়েছে। এবং আমরা শুনেছি গত নভেম্বর মাসে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন 30টি নম্বর বা তারও বেশি নম্বর থেকে কিন্তু তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে এসেছিল এবং এটি কিন্তু তিনি ফেসবুক পোস্টে কিন্তু তিনি জানিয়েছিলেন সরাসরি। এবং তার ফেসবুক পেজে এটি গত 14 নভেম্বর একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন তিনি, সেখানে তিনি জানিয়েছিলেন যে তাকে হত্যাসহ তার বাড়িতে আগুন এবং মা বোন স্ত্রীকে বিভিন্ন লাঞ্ছিত করারও হুমকি দেওয়া হয়েছে। এবং সেই প্রেক্ষিতেই কিন্তু এই যে আজকের যে ঘটনাটি সেটি কিন্তু সেই ফেসবুক পোস্টেরই সত্যতার প্রমাণ। এবং আমরা আজ দেখতে পাচ্ছি যে তার যে দলীয় নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তারা কিন্তু এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ করছেন। এবং এই বিক্ষোভের মাধ্যমে কিন্তু যারা রয়েছেন যে এখানে যে তার যে শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আশঙ্কা করছেন যে এই ঘটনাটি হয়তো যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বা আওয়ামী লীগ যে দলীয় রয়েছে তাদের নেতাকর্মীরাই হয়তো এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। এবং এই ঘটনা আমরা একটু যদি আপাতত আমাদের কাছে যে যতটুকু ইনফরমেশন রয়েছে সেতটুকু মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং এখনো পর্যন্ত কোনো ডাক্তার বা পুলিশের মাধ্যমে কোনো অফিসিয়াল ব্রিফ আমরা শুনিনি। তবে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই যে জুমা নামাজের পর 2:30টার পরে কিন্তু এই ঘটনাটি ঘটে। আমরা একটু শুনতে চাই যে এখানে তাদের যে দলীয় নেতাকর্মী রয়েছে তারা কি বলছেন। আমরা তো অনেকবারই বললাম ভাই, আর কি শুনবেন না আমাদের কাছ থেকে প্লিজ। প্রত্যেক সপ্তাহে আমাদের ভোটার যোগ চলে, আজকে কয়েক সপ্তাহ ধরে, আজকে 1 মাস ধরে ভোটার যোগ চলে। সে পরিপ্রেক্ষিতে আজকেও ভোটার যোগ হওয়ার সময় সবাই সেগুন বাগিচা আসে দ্রুত করে বসে, তো সবাইকে ভাগ করে বিভিন্ন মসজিদে দেওয়া হয়েছে। আমরা রমনা থানা মসজিদে ছিলাম, এরপরে আমাদের সাথে আরো 2জন যারা দুষ্কৃতী ছিল তারা একটা বাইকে করে আসছে, তারা হাদি ভাই যে মসজিদে ছিল ওই মসজিদে ভোটার যোগে ছিল। এরপর ভোটার যোগে শেষে আসার পথে হাদি ভাই যখন নিচে ছিল তারা আসে গুলি করে তারা পালিয়ে যায়। প্রত্যেক সপ্তাহে নতুন নতুন মানুষ আসে, প্রত্যেক সপ্তাহে। এর আগে কি কোনো ওরা দুজন হেলমেট পরে ছিল, গাড়ির কোনো নাম্বার কোনো কিছু জানা, বিভিন্ন টিমে ভাগ করা হয়। আমরা তো সেভাবে এখন বর্তমানে পাঁচ আসছে, সবাই দোয়া করেন, সবার কাছে দোয়া চাই, আর কোনো কথা নেই। শুনছেন
এখানে যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা কিন্তু দুইজন ব্যক্তি এখানে নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের ধামেকের সামনে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তো আমরা একটু শুনতে চাই কি তারা নেতাকর্মীরা কি ঘটনাটি তারা ব্যক্ত করছেন। ব্যবস্থা নেয় নাই সারা বাংলাদেশের মানুষ আমরা ঢাকার রাস্তায় নামবো। আমরা কোনোভাবেই শরীফ ওসমান হাদি ভাইয়ের তাকে মারা মানে বাংলাদেশের গণতন্ত্রকে মারা, তাকে মারা ইনসাফের রাজনীতিকে মারা। তিনি দেখেছেন, তিনি তার পকেটে মানুষ টাকা দিয়ে যাচ্ছে, তার পকেটে মানুষ টাকা দিয়ে যাচ্ছে। বাংলাদেশের কোন নির্বাচন দেখি নাই, তার পকেটে টাকা দিয়ে যাচ্ছে। গতকালকে দেখলাম একজন 50,000 টাকার বান্ডিল তার পকেটে দিয়েছে, তিনি কান করে দিচ্ছেন। তাদের মানব যাতে রাখতে পারেন, একজন ইনসাফ এবং ন্যায়ের পক্ষের মানুষকে যদি এইভাবে তার মুখকে বুলন্দ করা হয়, এক শরীফ ওসমান হাদিকে যদি বুলন্দ করার চেষ্টা করে, আমরা হাজার শরীফ ওসমান হাদি হয়ে উঠবো। তিনি অন্যায় অবিচারের পক্ষে কথা বলেছেন। শরীফ ওসমান হাদির উপরে হামলা হলো। আমি কথা বলতে চাই যে ঘটনাস্থলের যে ঘটনাটি ঘটেছে সেটি সম্পর্কে তিনি কিছুটা সম্পর্কে জানেন এবং আমাদেরকে তিনি ঘটনার অবস্থা সব আপনি তো জানেন, আপনি তো শুনেছিলেন যে কি ঘটনা ঘটেছে এবং আপনার কাছে কি তথ্য রয়েছে এই ঘটনা সম্পর্কে? ওসমান হাদি ভাইয়া প্রতি জুমাবারে আমাদের সবাইকে নিয়ে একযোগে বিশাল একটা ভোটার যোগ করেন, ভোটার নির্বাচনী প্রচারণা। এবং ওনার মূল কাজটা ছিল আজকে, মানে উনি তো প্রতি জুমায় আমাদেরকে ডাকেন, আমরা সবাই দুদকের সামনে একত্র হই। একত্র হওয়ার পরে আমরা সব চলে এবং সেখানে ভোটার যোগ করি। হাদি ভাই বিজয়নগরে গেছেন, আমাদেরকে লিফলেট দিয়ে দিচ্ছেন। আমরা বিভিন্ন মসজিদে এই লিফলেট গুলো বিলাই আর শুধু বলি যে হাদি ভাইয়ের জন্য দোয়া আছে, আমাদের জন্য হাদি ভাইয়ের জন্য দোয়া আছে, কিছু বলি না। আমরা হাইকোর্ট মসজিদে গেছি, নামাজ পড়লাম, আমাদের কাজটা থাকে নামাজের পর লিফলেট বিলানো। লিফলেট বিলাই আমরা সবাই সোহরাওয়ার্দী উদ্যানে চলে যাই। হাদি ভাই আমাদের জন্য খাবারের ব্যবস্থা রাখেন, যারা যারা কাজ করে সবাইকে নিয়ে আসেন সোহরাওয়ার্দী উদ্যানে। নিয়ে আসার পরে তিনি সেখানে আমাদের এবং সবাইকে বিদায় দেন। আমাদেরকে ডাকছেন এবং কালকে রাতে নির্বাচনের তফসিল ঘোষণা করছিল। তো কিছু কাজ থেকে কাজ এবং আমাদেরকে বলতেন যে আমরা ডিসেম্বর এবং জানুয়ারি মার্চ জুড়ে আমাদের কিছু কার্যক্রম থাকে, তোমরা সবাই শেষ। আমরা হাইকোর্ট মসজিদে গেলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে আমরা লিফলেট বিলিয়ে সবাই সোহরাওয়ার্দী উদ্যান চলে আসছি। সোহরাওয়ার্দী উদ্যান আসার পর আমরা ওয়েট করতেছি যে আমি তো কি হয়েছে এটাকে হাতি মেরে গুলি করছি। শোনার পরে তো আসলে কিছু বলার নাই, কি আর বলবো। মানে এখন তো হাদি ভাইকে গুলি করছে, আমরা সবাই গেটের দিকে দৌড়, সবাই যে যেটা পারছি, যে রিক্সা পাইছি সেই রিক্সা নিয়ে দৌড় দিছি। একজন গেছি মতিঝিল, আরেকজন গেছি, একজন হয়েছে। ওকে ওকে হ্যাঁ বলতেছি ভাই, আমাদের বি নেগেটিভ রক্ত লাগবে, কারো যে থাকে সন্দেহ সন্দেহ কি করবো ভাই,
সন্দেহ কতজন ব্যক্তি আপনারা কি দেখেছেন কতজন ব্যক্তি উপস্থিত ছিল ঘটনা যে ঘটেছে? সর্বশেষ ঘটনা মতে 2 জন উপস্থিত ছিলেন এবং 2 জন গুলি করে পুরোপুরি আওয়ামী লীগ হয়েছে। কারা করছে কিন্তু জানি না, যদি জানতে পারি ইনশাআল্লাহ তার ব্যবস্থা আমরা করে নেব, কিন্তু আমরা করতে চাই না। আমরা ইন্ডিয়ান সরকারকে বলতে চাই, হাদি ভাইকে যারা গুলি করছে দয়া করে তাদেরকে খুঁজে তাদের বিচারের ব্যবস্থা করেন। প্রত্যেকটা সিসিটিভি ওই পুরো এলাকার সিসিটিভি কন্ট্রোলে আছে, পুরো এলাকা সিসিটিভি কন্ট্রোলে আছে। সবাই সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে 24 ঘন্টার ভিতরে শনাক্ত করেন। পারবেন আপনারা, আমি জানি। যদি না করেন ইনশাআল্লাহ আমরা হাদি ভাইয়ের লোক আছি আমরা। সর্বশেষ তথ্য অনুযায়ী এখন তার অবস্থা কি? সর্বশেষ তথ্য অনুযায়ী ওনার গুলিটা গলা দিয়ে ভিতরে গেছে। গুলিটা ওনাকে মাথায় গুলি করার কথা ছিল, কিন্তু ওনার গুলিটা গালে নিচ দিয়ে গেছে এবং ভিতরে আছে যতটুকু শুনতে পারছি। এবং উনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং অনেক রক্তক্ষরণ হয়েছে। আপনাদের জন্য এর জন্য বলতেছি, আপনাদের কারোর কাছে যদি বি নেগেটিভ রক্ত থাকে দয়া করে হাদি ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্তের ব্যবস্থা করে দেন। আর সর্বশেষ বলতে চাই, আমার হাদি ভাই কোনো চোর না, ডাকাত না। আমার হাদি ভাই কখনো মিথ্যা কথাও বলেন না। আমার হাদি ভাই কারো হক মেরা খান না। আমার হাদি ভাই হাদিয়ার টাকা দিয়ে তিনি নির্বাচন করতেছিলেন, হাদিয়ার টাকা দিয়ে তিনি নির্বাচন দাঁড়াইছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী। আমার হাদি ভাই একটা বাঘ, আমরা হাদি ভাই একটা বাঘ। আমার হাদি ভাইয়ের যারা গুলি করছে ওরা একটা কাপুরুষ, ওরা নিমক হারাম, ওরা এই দেশটারে বেচা দিব ইনশাআল্লাহ। আমি বলতে চাই, যদি আমরা খোঁজ পাই যারা গুলি করছে ছিঁড়া ফেলবো ইনশাআল্লাহ। হাদি ভাইয়ের স্টাইলে বলতে চাই, আমরা কারো বিরোধী না, আমরা শান্তি চাই, কিন্তু তোমরা যদি অশান্তি করো আমরাও আছে অশান্তি করার জন্য। আচ্ছা, একটু বলবেন যে ঘটনা যে ঘটেছে এটা কোন জায়গায় ঘটেছিল? এটা বিজয়নগর ঘটেছে। আমরা জানতে পারছি হাদি ভাই সবসময় একটা কাজ করেন, তিনি উনি অনেক সাহসী একটা লোক। আমি ভাই হিসেবে বলতে চাই, হাদি ভাই সবসময় না শাহজাহানপুর, গতবার 5 ডিসেম্বর শাহজাহানপুর গেছিলেন গত সপ্তাহে। হ্যাঁ, তো শাহজাহানপুর এলাকাটা একটু ক্রিটিক্যাল এরিয়া। তো আমরা বলছি হাদি ভাই আপনি একা যান না, আপনি তো বড় মানুষ, আপনি যদি একা যান ঝামেলা হইতে পারে। হাদি ভাই আমাকে বললেন যে আমার কি ঝামেলা হবে, আমি যেখান দিয়ে যাবো আমার পিছনে আর 50 জন লোক থাকবে, আমি একাই যথেষ্ট। বিভিন্ন সময় দেখা গেছে যে ওসমান যে হাদি রয়েছেন তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে তার উপর হামলার যে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল। তো এর জন্য কি কোনো প্রস্তুতি নেওয়া হয়েছিল নাকি? যে তার প্রস্তুতি ভাই, হাদি ভাই আমাকে কোনো ভিআইপি লোক না। হাদি ভাই একটা সাধারণ মানুষ, খুবই সাধারণ মানুষ। হাদি ভাই আমাদের সাথে বসে আমাদের সাথে খাবার খান, আমাদের সাথে শুয়ে বসে গল্প করেন। উনি এমন একটা মানুষ, ওনার কোনো প্রোটেকশনের দরকার ছিল না, কারণ ওনার বিশ্বাস ছিল যে বাংলার মাটিতে আমি যেদিন চলবো আমাকে কেউ আঘাত করতে পারবে না। কিন্তু আজকে সেই বিশ্বাসটাও ভেঙে গেছে। ঢাকার রাস্তায়, মাঝ রাস্তায় আমার হাদি ভাইকে গুলি করে। আমি এটা কখনো কল্পনা করতে পারিনি। আওয়ামী লীগ তো গুম খুনে রাজনীতি করে গেছে, এখন কি মাঝ রাস্তায় গুলি করে রাজনীতি শুরু হলো নাকি? হাদি ভাই কখনো কোনো প্রোটেকশন নিতেন না, কারণ উনি বিশ্বাস করতেন যে আমার উপর কেউ আঘাত করতে পারবে না। আমি তো কারোটা মাইরা খাইতে আসি নাই ভাই, আমি তো এখানে আসছি আমাকে টাকা দেয় জনগণ, আমি জনগণ টাকা দিয়ে নির্বাচনী প্রচারণা করি। আর আমার ইচ্ছা যদি আমি সংসদে যাই ইনশাল্লাহ আমি ন্যায় এবং ইনসাফের একটা রাষ্ট্র করব। এই কথাটা বলাটাই কি ভুল? এই কথাটা বলার কারণে উনি কি গুলি করলেন? এমন যদি করেন এই দেশটা টিকবে না, এমন যদি করেন এই বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নাই। হাদি ভাই কখনো প্রোটেকশন রাখেন না। হাদি ভাই নিজে একজন বাঘের কোনো প্রোটেকশন লাগে না, হায়নার প্রোটেকশন লাগে, বাঘের প্রোটেকশন লাগে না। আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে তার সহকর্মীরা কিন্তু বলছিলেন যে তার এখন যে বর্তমান অবস্থা রয়েছে সেই বর্তমান অবস্থায় কিন্তু তার প্রচণ্ড পরিমাণে রক্তক্ষরণ হয়েছে এবং বাম কানের নিচে অর্থাৎ গলার ভিতরের অংশে গুলিটা কিন্তু আটকে রয়েছে এবং সেখান থেকে কিন্তু রক্তক্ষরণের কারণে তার শরীরে এখন বি নেগেটিভের রক্তটি প্রয়োজন পড়ছে এবং তিনি কিন্তু তার সহকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এখন আবেদন করছেন যে এই রক্ত যাতে তাদেরকে দেওয়া হয়। এবং শুনছিলেন যে বিভিন্ন সময় কিন্তু এর যে নির্বাচনী প্রচারণা চালানোর আগে বিভিন্ন সময় কিন্তু তাকে হুমকি ধামকি শিকার হয়ে আসছিলেন তিনি। শুধু তিনিই নয়, তার পরিবারের যে ভাই বোন রয়েছেন তারাও কিন্তু এই ঘটনার বা এই হামলার জন্য যে হুমকি দেওয়া হচ্ছিল সেই হুমকির শিকার হচ্ছিলেন। এবং
সেই ঘটনার প্রেক্ষিতে আজ গতকাল নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে এবং সেই ঘোষণা করার পরেই কিন্তু তিনি আজ নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন এবং তিনি প্রতি শুক্রবারই বাদ জুমা এই প্রচারণা চালিয়ে যান এবং চালিয়ে যাওয়ার মধ্যে দিয়েই কিন্তু বিভিন্ন সময় তিনি আলোচনায় এসেছেন বিভিন্ন কথার মাধ্যমে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়ে যে গুম খুনের ব্যাপারে যিনি সোচ্চার ছিলেন এবং সেগুলো কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু বেশ জোর সুরেই কিন্তু তিনি এই কথাগুলো তিনি বলতেন, বিরুদ্ধে কথা বলতেন, যার ফলে কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। একটা বলা চলে নির্বাচনী পোস্টারে কিন্তু তিনি একটি পোস্টার বয় হয়ে উঠেছিলেন তার কথাবার্তার কারণে। কিন্তু তার আজ যে পরিণতি হলো সে পরিণতি কিন্তু তার যে শুভাকাঙ্ক্ষী এবং দলীয় কর্মীরা রয়েছেন সেটি কিন্তু বেশ দুঃখ প্রকাশ করছেন, কারণ এই যে দিনে দুপুরে একটি জুমার নামাজের পর একটি যে এরকম ধরনের ঘটনা ঘটে গেল এবং নির্বাচনের প্রচারণা এবং নির্বাচন অনেক কাছে চলে এসেছে এবং এই সময় একজন প্রার্থীকে এভাবে গুলি করে হত্যার চেষ্টা যে করা, এখানে কিন্তু ভিড় জমেছে এবং বিচার দাবি করছেন। তারা বলছেন যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছে তাদেরকেও কিন্তু এখানে সন্দেহের আওতায় আনা হচ্ছে এবং যারা শুভাকাঙ্ক্ষী যারা এসেছেন ঢাকা 8 আসনের যেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওসমান হাদি তিনি লড়াই করবেন ভোটে এবং গতকালই তফসিল হয়েছে, সেই জায়গা থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন তাদেরকে সন্দেহের তালিকায় কিন্তু এখানে রাখা হচ্ছে এবং তারা বলছে যে যারাই মূলত এই হামলার সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই মিম যে তিনি যখন জুমার নামাজের পরে জনসংযোগ করেছেন তার ঢাকা 8 আসনের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলে সোহরাওয়ার্দীতে তার একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে আসার পথেই কিন্তু তাকে গুলি করা হয়। আমরা প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের সঙ্গে কথা বলছি, তারা যেমনটি বলছেন যে একটি বাইকে করে 2 জন ব্যক্তি আসেন, তাদের মাথায় হেলমেট পরিহিত ছিল তারা এবং তারা এসে খুব কাছ থেকে ওসমান হাদিকে টার্গেট করে তাহলে গুলি করে খুব দ্রুতই সেখান থেকে পালিয়ে যায় এবং সেখানে যারা তার সঙ্গে ছিল যেহেতু জনসংযোগে ছিল ওসমান হাদি, এই ওসমান হাদিকে নিয়ে তারা দ্রুত এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। সেই সঙ্গে জানিয়ে রাখবো মিম যে গত 2 মাস ধরে কিন্তু বিভিন্ন নম্বর থেকে ওসমান হাদিকে ফোন কলে এবং টেক্সট মেসেজের মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়ে আসা হচ্ছিল, তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি দিয়ে আসা হয়েছিল, তার বাবা মার ক্ষতি করার বিষয়ে কিন্তু তাকে হুমকি দেওয়া হচ্ছিল এবং সেই ঘটনা